তুমি এসেছো, বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। কি গো, কি হলো তোমার? মা, কোথায় গেলে? এই গৌরী মাথা ঘুরে পড়ে গেছে গো। হায় রে হায়, এ কি হলো, কি হলো বৌমা? এভাবে পড়ে গেলে কেন? নিতাই, নিতাই, তাড়াতাড়ি জল নিয়ে আয়। হ্যাঁ মা, এখনই যাচ্ছি মা। মাথাটা মাথাটা কেমন যেন ঘুরে গেল, শরীরটা একদম ভালো লাগছে না, বমি বমি পাচ্ছে। বাবা নিতাই, লক্ষণ তো শুভ মনে হচ্ছে, তুই একটু বৌমাকে ডাক্তার দেখা। শুভ মানে? তুমি কি বুঝছো মা? আমি বোধহয় ঠাকুমা হব রে। কি বললে মা? সত্যি? বিধাতা কি আমাদের ওপর তাহলে বুক তুলে চাইলো মা? হতে পারে, আগে বৌমাকে ডাক্তার দেখা, তাহলেই সব জানা যাবে। মা, ও মা, কই তুমি? তোমার কথাই সত্যি হলো, তুমি ঠাকুমা হবে গো। বিধাতা আমাদের এতদিনের আশা পূরণ করলো। আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে এইটাই চাইতাম, যেন আমার নিতাইয়ের ঘরে আলো আসে, মরার আগে অন্তত আমি যেন নাতির মুখ দেখতে পারি। সৃষ্টিকর্তা আমার ডাক শুনেছে রে বাবা। কি গো নিতাই, শুনলাম তোমার বউয়ের নাকি বাচ্চা পেটে? হ্যাঁ রমেশ দা, বিধাতা এতদিন পরে আমাদের ওপরে মুখ তুলে তাকিয়েছে গো। তা বেশ বেশ, তোমার ঘর এতদিন বাচ্চা ছাড়া কেমন শূন্য ছিল, শেষ পর্যন্ত বিধাতা তোমার ওপর কৃপা করেছে। মরে খেলাম। বৌমা, বৌমা সহ্য করো, মা হওয়া অনেক কষ্টের, তাই তো মায়ের ভালোবাসার তুলনা হয় না। নিতাই বাবা, এই দেখ, বিধাতা তোকে একেবারে দুটো কন্যা সন্তান দিয়েছে। মা, আবার শূন্য ঘরে বিধাতা এমন কৃপা করলো, আমি আজ খুব খুশি মা। হে কি মা, আমার একটা মেয়ে এত সুন্দর আর অন্যটি এমন কুৎসিত কেন? নিজের সন্তান কখনো কুৎসিত হয় না বৌমা। দেখছেন না মা, একটি কত সুন্দর আর অন্যটি কালো। তাতে কি হয়েছে, দুটি তো তোমার সন্তান, বিধাতার দান। বাবা নিতাই, তোর মেয়ে দুটোর নাম রাখবি না? হ্যাঁ মা, নাম তো রাখতেই হবে। আমার এই মেয়ের নাম হবে লতা, আর এটি হলো রানী। সারাক্ষণ বসে থাকিস কেন, যা কাজ কর গে। মা, আমি তো মাত্রই থালা বাসন সব পরিষ্কার করে নিয়ে এলাম,
আর এখন ঘর পরিষ্কার করেছি। আর কি করব বলো? এতটুকু কাজ করে কি সব হয়ে যায়? যা, রান্নার জন্যে সবকিছু গুছিয়ে নে। তুমি সব সময় রানীকে দিয়ে এত কাজ করাও কেন? লতাকেও তো বলতে পারো, ওরা তো দুজনেই ছোট। একজন যদি কাজ করে আরেকজন যদি বসে থাকে তাহলে তো রানীর মনে কষ্ট হয়। লতা খেলছে, ও খেটুক, ও কাজ করলে কষ্ট হবে। দেখো না, আমার দুধে আলতা মেয়েটার শরীর নষ্ট হয়ে যাবে তো। তুমি মা হয়ে দুই সন্তানকে দুই চোখে কিভাবে দেখো বলো তো? আমিও তো সেই কথাই বলি, একজন মার কাছে সন্তান সবই সমান। রানী কালো বলে বৌমা সব সময় রানীকে দিয়ে কাজ করায়, আর লতা ফর্সা, তাই সে তাকে বেশি যত্ন করে। কিন্তু এমনটা করা তো ঠিক নয়। হ্যাঁ গৌরী, তুমি একদিন ঠিকই বুঝবে, শরীরের রং আসল কথা নয়, ভেতরের মনটাই আসল। হায় হায় গো, একটু জলের তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। তোমার কি হয়েছে বুড়িমা? বাছা, আমি বুড়ো মানুষ, দূর থেকে জল এনে খেতে হয়। আজ শরীরটা খুব খারাপ লাগছে, তাই যেতে পারছি না। আচ্ছা বুড়িমা, আমাকে দাও, আমি তোমার জল এনে দিচ্ছি। দাঁড়াও কাকিমা, আমি ঘর থেকে খাবার এনে দিচ্ছি। তোর মা কিছু বলবে না রে রানী? আমি মাকে বলবো না কাকি, মা এখন বাইরে কাজ করছে। আমি তোমাকে একটু ভাত আর তরকারি এনে দিচ্ছি কাকি। এই নাও কাকিমা, তোমার ছেলেটার অনেক খিদে পেয়েছে, তুমি ওকে খেতে দাও গো। বেঁচে থাক মা, তুই অনেক সুখী হ, মানুষকে সব সময় উপকার করিস। তোর মতো ছোট্ট একটি মেয়ে, তবু তোর মনে কত মায়া। আশীর্বাদ করো কাকিমা, আমি যেন সব সময় সবার ভালোবাসা পাই। ওরে বাবা গো, পড়ে গেলাম গো। তুমি কি ঠিক আছো? আমাকে বলো, কোথায় ব্যথা পেয়েছো? মা, মা কি হলো? ব্যথা পেয়েছো মা? কই গো, আমাকে ধরে দাঁড়াও দেখি। না, আমি দাঁড়াতেই পারছি না, পাটা বোধ হয় মচকেই গেছে। কি হয়েছে মা? পড়ে গেছো? একটু দেখে হাঁটবে তো। মা, খুব ব্যথা করছে তোমার? আমি এখনই তোমায় গরম সেক দিয়ে দিচ্ছি, তোমার ব্যথা কমে যাবে মা। মা, এখন কি ভালো লাগছে? হ্যাঁ, এখন একটু ভালো লাগছে। রান্নাঘরে কাজ পড়ে আছে, তোর বাবা কাজ থেকে ফিরেছে, খেতে দিতে হবে তো। তুমি চিন্তা করো না মা, চুপচাপ শুয়ে থাকো, আমি রান্না করছি, বাবাকে এক্ষুনি খেতে দিচ্ছি। লতা, তুইও যা, গিয়ে পানি আন, তোর বাবাকে খাবার দিতে সাহায্য কর গে। না মা, আমার এখন কাজ করতে ইচ্ছে করছে না, রানী কি বলো না। রানী তো সবসময়ই কাজ করে, আমি তো এখন অসুস্থ, তাই তোকে বলছি। তুমি অসুস্থ হলে আমি কি করব? আমি কাজ করতে পারবো না মা।
দেখেছো বৌমা, আমাদের রানী কিভাবে তোমার সেবা করে সুস্থ করে তুললো। তুমি সব সময় যে মেয়েকে নিয়ে অহংকার করো, সেই লতা তো তোমার দিকে ফিরেও দেখলো না। আর রানী, যাকে সব সময় অবহেলা করো, নিজের মেয়ে হয়েও ভালোবাসো না, সেই রানী তোমার অসুস্থতার সময় তোমার পাশে থেকে তোমার সেবা করে সুস্থ করে তুললো। হ্যাঁ মা, হ্যাঁ, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। মা হয়ে নিজের মেয়েকেই চিনতে পারিনি। আমি গায়ের রং দেখে আমার মেয়েকে এতদিন দূরে সরিয়ে রেখেছি। আমি বুঝতে পারিনি গায়ের রংটাই আসল নয়, ভেতরের মনটাই আসল। আমার রানীর মন খুব ভালো। রানী, কই গেলি রে মা? কি হয়েছে মা? আমাকে ডাকছো? কিছু লাগবে তোমার মা? না রে মা, আমার কিচ্ছু লাগবে না। তুই কোথায় ছিলি মা? এই তো মা, আমি রান্নার জন্যে সব কিছু গোছাচ্ছিলাম। আজ থেকে তোকে আর কোনো কাজ করতে হবে না মা, আজ আমি কাজ করব। তুই ছোট মানুষ, তুই খেলাধুলা করবি মা। কিন্তু মা, তোমার তো একা কষ্ট হবে। না রে মা, আমার কোনো কষ্ট হবে না। আমি তোর সাথে এতদিন অনেক অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দে। এইসব তুমি কি বলছো মা? তুমি আমার মা, তুমি কোনো অন্যায় করতে পারো না। তুমি আমায় একটু ভালোবাসবে, আমি তাতেই খুশি। আমি সব সময় তোমাকে তোমার পাশে থেকে কাজে সাহায্য করব মা। আমার সোনা মেয়ে। বোন, আমাকেও খেলতে নাও, আমিও তোমার সাথে খেলবো। না, তুই আমার সাথে খেলতে পারবি না। নিজেকে আয়নায় দেখেছিস কেমন তুই? বিধাতা আমায় এমন করে বানিয়েছে, আমি কি করব বল? আমি তো তোর বোন। তুই আমার বোন, তাতে কি হয়েছে? তুই আমার সাথে খেলতে পারবি না। তোকে দেখলেই আমার কেমন যেন লাগে। লতা, রানী তোর বোন, আর এভাবে বোনকে বলতে নেই। ঠাকুমা, রানীকে আমার একটু ভাল লাগে না। দেখতে কি কুৎসিত দেখেছো? মনে রাখবি, যার মন কুৎসিত সেই প্রকৃত অসুন্দর, আর যার মন সুন্দর সেই প্রকৃত সুন্দর। শরীরের রঙে কিচ্ছু যায় আসে না। তোমার কি হয়েছে বাবা? পায়ে রক্ত? গাছ কাটার সময় কুঠার এসে পায়ে লেগেছে রে মা। আহ, অনেক রক্ত বের হয়েছে রে। বাবা, কুঠুর দিয়ে তো তুমি সব সময় কাজ করো, তাহলে পায়ে লাগলো কি করে? কাজ তো সব সময়ই করি রে মা, বিপদ তো হুট করেই হয়। কি হয়েছে গো, তোমার এত রক্ত? আমার পাটা কেটে গেছে। আরে বাবা, এ কি হলো তোর? এতটা কাটলো কি করে? বাবা, তোমার খুব ব্যথা করছে তাই না? মা, শান্ত হও, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, শান্ত হও। দাঁড়াও বাবা, আমি তোমাকে এক্ষুনি জল এনে দিই। আগে তুমি পাটা ধুয়ে নাও, তারপর কিছুটা হলুদ লাগিয়ে নাও, দেখবে ভালো হয়ে যাবে। হ্যাঁ রে রানী, তুই তাই কর। তাড়াতাড়ি গিয়ে পানি আন, আমি দেখি হলুদ লাগিয়ে দিই। গৌরী, কি করব বলো তো? আমি যে পা ফেলে হাঁটতে পারছি না, পাটা অনেক ব্যথা করছে। কদিন সময় লাগবে মনে হচ্ছে। এত ভেবো না তো, ঘরে অল্প কিছু চাল আছে, তাই দিয়ে কদিন চলবে। তবে লবণ মরিচ দিয়ে খেতে হবে। লবণ মরিচ দিয়ে আমরা না হয় বড়রা খেলাম, কিন্তু আমার মেয়ে দুটো, ওরা তো ছোট মানুষ, ওরা কিভাবে খাবে বলো তো?
কি আর করা যাবে বলো? বিপদ এলে তো কিছু করার নেই। তবে সমস্যা হলো রান্নার জন্যে লাকড়ি শেষ হয়ে গেছে, লাকড়ি লাগবে। মা, বাবার ব্যথাটা কি একটু কমেছে? না রে মা, তোর বাবার পাটা অনেক ব্যথা, অনেকটা কেটে গেছে তো, ঠিক হতে সময় লাগবে। তুমি চিন্তা করো না বাবা, দেখো তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তোমার ব্যথা সেরে যাবে বাবা। কিন্তু এখন কি করে রান্না করবো রে মা? তোর বাবা যে হাঁটতে পারছে না, এদিকে রান্নার জন্যেই লাকড়িও শেষ, কি যে করি। তুমি কোনো চিন্তা করো না মা, আমি তোমার রান্নার কাঠ জঙ্গল থেকে এনে দিচ্ছি। না রে মা, তুই ছোট মানুষ, তুই একা জঙ্গলে গিয়ে আবার কোনো বিপদে পড়বি রে। না মা, আমার কিচ্ছু হবে না, আমি বিপদে ভয় পাই না। বিধাতার সাথে থাকলে কোনো বিপদে আমার কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে রে মা, কিন্তু তুই একা যাস নে, সাথে লতাকেও নিয়ে যা। কই রে লতা, এইদিকে আয়। কি হয়েছে মা? তুই রানীর সাথে জঙ্গলে গিয়ে রান্নার কিছু কাঠ জোগাড় করে নিয়ে আয়। বাইরে কি রোদ দেখেছো মা? এই রোদে আমি জঙ্গলে গেলে নিশ্চয়ই মাথা খুঁড়ে পড়ে যাব, এমনিতেই আমার রোদ সহ্য হয় না। রানী যদি পারে, তুই পারবি না কেন? না মা, আমি পারবো না, রানী তো সব কাজ করে, ওর অভ্যেস আছে, আমাকে বলো না মা। সত্যি ভালোবেসে মেয়েটাকে আমি নষ্ট করে ফেলেছি। থাক মা, আমি একাই পারবো, তোমরা চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। সাবধানে যাস রে মা। হ্যাঁ রে মা, তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে মা, আমি গেলাম তাহলে। বাহ, কি সুন্দর পুকুর, জল তেষ্টাও পেয়েছি, যদি একটু বিশ্রাম নিই হয়তো শক্তি ফিরে পাবো। পুকুরে জল এত ঠান্ডা ও শান্তিময়, যেসব ক্লান্তি যেন হঠাৎ উধাও হয়ে গেল। কিন্তু এই জঙ্গলের মাঝে এত সুন্দর পুকুর কি করে এলো? শোনো মেয়ে, আমি কোনো সাধারণ পুকুর নই, আমি হলাম জাদুর পুকুর। আমার জল আমি সবাইকে দিই না। তুমি অনেক ভালো, তোমার মন অনেক পরিষ্কার, এই জন্যই আমার জল খেয়ে তুমি তৃপ্ত হতে পেরেছো। যাদের মন অপবিত্র, তারা সবসময় অপরকে হিংসে করে, সেসব মানুষ কখনো আমার জল স্পর্শ করতে পারে না। কে কে কথা বলছো? তুমি পুকুর হয়ে কি করে কথা বলছো? ওই যে বললাম, আমি কোনো সাধারণ পুকুর নই, আমি হলাম জাদুর পুকুর। হে কি, আমি ফর্সা হলাম কি করে? আমি তো কালো ছিলাম, এ কি আশ্চর্য! যার ভেতর সুন্দর, সেই তো প্রকৃত সুন্দর। তুমি কালো হলেও তোমার সৌন্দর্য একটুও কমেনি। তবে যেহেতু তুমি আমার জল গ্রহণ করেছো, তাই তোমার ভেতরের সৌন্দর্য বাইরে ফুটে উঠেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আশ্চর্য পুকুর। আমি কখনো ভাবিনি যে আমার জীবনে এমন আনন্দের দিন আসবে। গায়ের রং নিয়ে আমি অনেক দুঃখ সহ্য করেছি, আজ তুমি আমার সব দুঃখ সুখে পরিণত করে দিবে। এ কি রে, তুই রানী না? তুই তো কালো ছিলি রে,
এমন ফর্সা হয়ে গেলি কি করে? সবই বিধাতার ইচ্ছে কাকা, তিনি চাইলে সবই হয়। এ কথা একেবারে ঠিক বলেছিস। তা বেশ, বাড়ি যা রে মা, বাড়ি যা এখন। কে কে এসেছে? ঠাকুমা, আমার চিনতে পারছো না? আমি তোমার রানী গো। রানী? আমাদের রানী? তুই এত ফর্সা হলি কিভাবে রে বাছা? কে? কিরে রানী, তুই এমন ফর্সা হলি কি করে? আমি কি ঠিক দেখছি? হ্যাঁ মা, তোমার মেয়ে রানী। জঙ্গলের একটা পুকুরের পানিতে আমি হাত মুখ ধুয়েছি আর জল খেয়েছি, তারপর এমন হয়েছে। আর সেটি ছিল জাদুর পুকুর। সেই পুকুর আবার কথা বললে জানো মা? আমায় বলেছে আমার মন ভালো, তাই তার জলে আমার এমন পরিবর্তন হয়েছে। বলিস কি রে মা? এটা তো সত্যি আশ্চর্য। বলেছিলাম না, মানুষের ভেতরে সৌন্দর্যই আসল সৌন্দর্য। আমাদের রানীর মনটা অনেক ভালো, তাই বিধাতা ওকে ভালোর প্রতিদান দিয়েছে। একি রে রানী, তুই এমন হলি কি করে? তুই তো কালো কুৎসিত ছিলি। সবই ভালো মনের পুরস্কার রে লতা। হ্যাঁ বোন, আমি জঙ্গল থেকে এক জাদুর পুকুরে জল খেয়েছি, তার জলে হাত মুখ ধুয়েছি, তাই তো এমন সুন্দর হয়ে গেছি। হ্যাঁ রে মা, তোর মনটা অনেক ভালো, আমার সোনা মেয়ে। এই যে মা, তোমার রান্নার লাকড়ির ব্যবস্থাও হয়ে গেছে। হ্যাঁ দে দেখি, আমি রান্না করতে যাই। রানী, মারে কি হয়েছে তোর? তোর গায়ের রং এমন সুন্দর হয়ে গেল কিভাবে রে? বাবা, জঙ্গলে এক জাদুর পুকুরের আশীর্বাদ এটি। তাই নাকি রে মা? আমার মেয়েটার তাহলে এখন থেকে আর মানুষের কটু কথা শুনতে হবে না। হ্যাঁ বাবা, মানুষ ভেতরে সৌন্দর্য দেখে না, শুধু উপরের রং দেখেই বিচার করে। রানী কুৎসিত ছিল, ও কালো বলে ওকে কেউ পছন্দ করতো না। আজ সেই রানী কিনা এখন আমার চেয়ে বেশি সুন্দরী হয়ে গেছে। এইটা আমি কিভাবে মানবো? এইটা আমি কিছুতেই মানবো না। আমি ওর থেকে বেশি সুন্দর হতে চাই। রানী, তুই কিভাবে এত সুন্দর হয়ে এলি? আমাকে সব খুলে বল। আমি তোকে বলেছি বোন, এটা পুকুরের আশীর্বাদ। পুকুর? কি পুকুর? কোথায় সেই পুকুর? জঙ্গল পার হয়ে আমি একটি সুন্দর পুকুরের খোঁজ পেয়েছিলাম। সেখানে জল নিতে হলে মানুষের মন পরিষ্কার হতে হবে। যাদের ভেতর ভালোবাসা, ধৈর্য আছে এবং যারা সৎ মনের, কেবল ওরাই ওই জল আনতে পারবে। আমি এত কিছু বুঝি না, আমাকে তুই কালই সেই পুকুরে নিয়ে যাবি। কিন্তু তুমি সেই পুকুরে গিয়ে কি করবে? আমি সেই পুকুরে জল পান করতে চাই। কিন্তু কি উদ্দেশ্যে? আমি তোর থেকে আরো বেশি সুন্দর হতে চাই। দেখো বোন, তুমি এমনিতেই অনেক সুন্দর, আরো সুন্দর হবার কি দরকার আছে? তোকে এত কিছু বুঝতে হবে না, তুই আমাকে নিয়ে যাবি কিনা সেটা বল। আচ্ছা ঠিক আছে। চল রানী, জঙ্গলে যাই, আমাকে সেই পুকুর দেখাবি চল। মাকে বলে যাই? না, কাউকে কিচ্ছু বলতে হবে না, তুই আমাকে নিয়ে চল আগে। এই যে সেই জাদুর পুকুর। এবার দেখ,
আমি তোর চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে যাব। না, এ কি হচ্ছে? এমন হলো কেন? আমি তো আরো কুৎসিত হয়ে গেলাম। যাদের মন পরিষ্কার এবং ভালো, তারাই শুধু আমার জল নিতে পারে। যাদের হৃদয়ে হিংসে, অহংকার আর লোভ থাকে, তারা আমার জল থেকে বিপর্যয় পায়। ভেতরের মন পরিষ্কার না হলে বাহ্যিক রং বদলানো সহজ নয়। আমি বুঝতে পেরেছি রানী, আমি ঈর্ষা করেছি, মন পরিষ্কার রাখিনি, আমি বেশি লোভ করেছি, তাই আমি আরো কুৎসিত হয়ে গেলাম। বোন, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। এখন থেকে মন ভালো রাখবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রানী, আমি আর কখনো অহংকার করব না। কইরে রানী, লতা, কোথায় গেলি তোরা? ওমা, ওদের দুজনকে দেখেছেন? না গো বৌমা, সে সকাল থেকে তো দুটোকে দেখছি না। কোথায় যে গেছে কে জানে। সকালবেলা তো ওরা কোথাও না বলে যায় না আমাকে। কিরে, কি হয়েছে লতা? তোর এমন হলো কি করে? রানী, কোথায় গিয়েছিলি তোরা? মা, কাল জঙ্গল থেকে ফেরার পর লতা বারবার আমাকে পুকুর দেখানোর কথা বলছিল, তাই তোমাকে না বলে সে জঙ্গলের পুকুরে নিয়ে গিয়েছিলাম। লতা বেশি লোভ করেছে, তাই তার এই অবস্থা। মা, হায় হায়, হে কি হলো রে? লোভের ফল কেমন হয় দেখলি তো লতা? বাছা, লোভের ফল কখনো ভালো হয় না। নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, নইলে নিজের টুকু সব হারিয়ে যায়। ঠাকুমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো হিংসে আর লোভ করব না। বুঝলি তো, আমাদের বাহ্যিক রং নয়, ভেতরের ভালো মনকেই মূল্যায়ন করা উচিত। হ্যাঁ মা, আমি রানীর থেকে শিখেছি। আমি চাই আমার মনও ভালো হোক। সত্যি, ভেতরের সৌন্দর্যই সব থেকে গুরুত্বপূর্ণ। যার অন্তর ভালো, তাদেরকে সব সময় শ্রদ্ধা করা উচিত। গৌরী, আমি জঙ্গলে গেলাম। সাবধানে যেও, তোমার পাটা তো মাত্রই ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। দেখো, রানী শুধু বাইরে সুন্দর নয়, বরং তার অন্তরের সৌন্দর্য পুরো গ্রামকে প্রভাবিত করেছে। রানীর এই পরিবর্তন আর লতার পরিবর্তন আমাদের শিক্ষা দেয় যে সততা, ধৈর্য কিভাবে মানুষকে পুরস্কৃত করে, আর অহংকার, হিংসা কিভাবে মানুষের পতন ডেকে আনে। সত্যি, সৌন্দর্য বাহ্যিক নয়, অন্তরের রঙে ফুটে ওঠে। যারা ভেতরে সৎ ও দয়ালু, তাদের সব সময় সম্মান আর ভালোবাসা মেলে। হ্যাঁ মা, আমি এখন বাবা হিসেবে গর্বিত। আমার দুই মেয়ে এখন থেকে একে অপরকে ভালোবাসে। লতা বুঝেছে হিংসা, অহংকার কখনো ভালো কিছু বয়ে আনে না। হ্যাঁ গো, আমরা সবাই বুঝেছি, উপরের রং নয়, ভেতরেই মনের আসল সৌন্দর্য থাকে। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু। এমন গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।
হ্যাঁ, আর কত কাঠ কাটবি রে সিধু? একা মানুষ এত টাকা খাবে কে? হ্যাঁ, জঙ্গল যতদিন আছে কাঠ তো কাটতে হবে রে। এটাই তো আমাদের একমাত্র জীবিকার উৎস। আর কে খাবে বলছিস? আমার হয়তো সেই আপন লোকটা এখনো হয়নি রে, কিন্তু নিজের পেট তো আছে। এই পেট চালাবো কি করলে কাজ না করে? বাবারে, কুড়ালটা আজ ভারী মনে হচ্ছে। ওটা ভারী নয়, তোর পেট খালি বলেই এমন লাগছে। খাবার পেটে না পড়লে কাজ তখন কঠিন হয়ে যায় রে বন্ধু। আমরা শুধু এই পারি গো, কি আর করার। তোমাকে তো আর অভুক্ত রাখিনি। তোমার আর চিন্তা কি, যত কষ্ট আমার। কষ্ট করে খাওয়ানোর দায়িত্ব পুরুষেরই হয়, জানো না? তোরা ঝগড়া করছিস নাকি আলাপ, কিছুই তো বুঝতে পারছি না রে। বুঝবে বন্ধু, সময় হলে সব বুঝবে। এ হলো সংসার নামের জেলখানা। যন্ত্রণা, কিন্তু সুখও আছে। সত্যি সিধু দাদার জীবনে এখন একটা ঝগড়া করার মানুষ দরকার। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। আরে সিধু, তুই সকাল থেকে এখন ফিরলি? এই কেমন খাটুনি করিস? একা মানুষ, এত খাটিস কেন রে? মাসি, গরিবের জীবনে খাটুনি ভরসা গো। এখন একা আছি, তোমাদের আশীর্বাদে একসময় তো দুজন হব নাকি? কাজ না করে বসে থাকলে হবে নাকি বলো? তুই পরিশ্রমী ছেলে বাবা, বিধাতা তোকে আশীর্বাদ করুক। পরিশ্রমের ফল একদিন না একদিন ঠিক মিলবে। কিরে সিধু, কি ভাবছিস এত রে? ভাবছি আমাদের এই জঙ্গলটার কথা রে রমেশ। এটাই আমাদের জীবন। গাছের মতন বন্ধু কেউ হয় না রে। গাছ আমাদের সবটুকু দিয়ে সাহায্য করে, ফুল দেয়, ফল দেয়, বাতাস দেয়, বেঁচে থাকার অক্সিজেনও দেয়, আর আমাদের জীবিকার তাগিদে কাঠও দেয়। তা তো ঠিকই, কিন্তু এমন গভীরভাবে কতজন ভাবে বলতো? দেখিস না, অকারণে গাছ কেটে ফেলে, বন কেটে উজাড় করে বড় বড় মিল কারখানা তৈরি করে। গাছের যে জীবন আছে এ কথা কেউ মনে রাখে না রে, কেউ মনে রাখে না। শোন বন্ধু, আজ বনের গভীর দিকের গাছগুলো কাটবো। ওই দিকে বয়স্ক গাছ আছে, ভালো কাঠ পাওয়া যাবে। ঠিক আছে ভাই, তাহলে চল তাই যাই। সারি কাঠের দাম বেশি হয়। রমেশ, ওই দেখ, একজন পড়ে আছে। চল চল গিয়ে দেখি। হ্যাঁ রে, এই চল চল চল। বাবারে, বাঘে ধরেছিল নাকি রে? এটা একটা মেয়ে, একা একটা মেয়ে জঙ্গলে আসলো কিভাবে? রমেশ, এই রমেশ, বেঁচে আছে রে? এত কথা না বলে জল আন তাড়াতাড়ি, যা যা। কিরে, জ্ঞান ফিরেও তো আবার অজ্ঞান হয়ে পড়েছে। এভাবে জঙ্গলে রেখে গেলে তো মরেই যাবে। আমি ওকে বরং বাড়িতে নিয়ে যাই, কি বলিস?
তুই চিনিস না, জানিস না, অমনি তোর শুরু হয়ে গেল অন্যকে সাহায্য করা। যদি এটা মানুষ না হয়ে ভূত টুত কিছু হয় তখন? ধুর পাগল, কি যে বলিস তুই! জলজান্ত একটা মানুষ দেখতে পাচ্ছি চোখের সামনে পড়ে আছে, আর তুই বলিস ভূত। শোন, মানুষ হয়ে যদি মানুষের বিপদে পাশে না থাকি, তাহলে মানুষ হয়ে আর কি লাভ বল? আচ্ছা বন্ধু, যা, তবে সাবধানে। জ্ঞান ফেরার পরে আগে জানবি সে কোথা থেকে এসেছে, তারপর সেখানে আমরা তাকে ফেরত দিয়ে আসব, ঠিক আছে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আগে সুস্থ তো হতে দে নাকি। মাসি, কই গেলে? এদিকে আসো তো তাড়াতাড়ি। এই দেখো, মেয়েটা জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিল, আমি নিয়ে আসলাম। কাকে এনেছিস রে সিধু? এ তো দেখি কোনো বড় ঘরের মেয়ে হবে মনে হচ্ছে। পোশাক দেখে তো তাই মনে হয়। কপালে জল দে, জ্ঞান ফিরলেই সব জানা যাবে। আমি আমি কোথায়? বলো তো তুমি মা, তুমি কোথা থেকে এসেছো? তোমার নাম কি? আমি আমি কি জানি না তো। আমার নাম কি? আমি কোথা থেকে এসেছি? আমি যে কিছুই মনে করতে পারছি না। সিধু, ওর স্মৃতি হারিয়ে গেছে বোধ হয়। ও কিচ্ছু মনে করতে পারছে না। মাসি, এখন কি হবে তাহলে? কি আর হবে, তোর এখানেই থাক। পরে যদি আস্তে আস্তে সব মনে পড়ে, তখন না হয় বাড়ি ফিরে যাবে। শোনো, তোমাকে আমি একটা নাম দেই। নাম ছাড়া কোনো মানুষকে ডাকা যায় নাকি? আচ্ছা ঠিক আছে, কি নাম আমার? তোমার নাম আজ থেকে আলো। তুমি আমার কুঁড়ে ঘরে অতিথি হয়ে এসেছো। তোমার জন্য আমার শূন্য ঘরটি কেমন পূর্ণ হয়ে গেছে। এজন্য তোমার নাম রাখলাম আলো। নামটা তোমার পছন্দ হয়েছে? আলো? বাহ, খুব সুন্দর নাম। কে গো মেয়ে, আজ কেমন আছো? এই তো মাসি, ভালো আছি। শোনো মাসি, আজ থেকে ওকে নাম ধরে ডেকো। আমি ওর নাম রেখেছি আলো। কেমন হয়েছে নামটা? যার মুখে এমন আলো, তার নামটা তো আলোই মানায়। বাহ, এখন সিধুর অন্ধকার ঘরে আলো জ্বলছে। আপনার কি কিছু মনে পড়ছে? না, কিছু না। অনেক চেষ্টা করি অতীত মনে করতে, তখন আমার মাথার মধ্যে কেমন একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। তবু কিচ্ছু মনে পড়ে না। থাক, আপনাকে এত কষ্ট করে আপনার অতীত মনে করতে হবে না। আপনি আমার এখানে আছেন, এই বর্তমান নিয়েই থাকুন। আপনার কোনো সমস্যা হবে, আমি তা হতে দেব না। তবে আপনি কি আমার এখানে ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই। এই ঘর আমার কাছে অনেক আপন মনে হয়, আর অনেক চেনা। আপনার যত্ন, আপনার এই ছোট্ট গ্রাম্য জীবন, এই সব কিছুই আমার খুব ভালো লাগে। তাহলে আর চিন্তা কি, নিশ্চিন্তে থাকুন। আমার বাড়ি ছোট, কিন্তু আপনার অযত্ন হবে না। সিধু দাদা, আপনি কি জানেন আলো আপনাকে পছন্দ করে? কি বলছো? তোমাকে কে বললো? মেয়েটার চোখে আমি দেখি আপনার প্রতি অন্যরকম এক মায়া। সারাদিন আমার সাথে আপনার কথাই কয়।
আমি কে আর কোথা থেকে এসেছি জানি না, কিন্তু এই মানুষগুলো যেন আমার আপনজন। এই নিন, কোঠরের হাতলটা ভাঙা, ফিরতি পথে মনে রাখবেন ঠিক করার কথা। আর একটু ধার করিয়ে আনবেন কিন্তু, তাহলে আপনার গাছ কাটতেও কষ্ট কম হবে। আপনি একদম আমার পরিবারের মানুষ হয়ে গেছেন। আমার কত খেয়াল রাখছেন আপনি। আপনারা না থাকলে আমি হয়তো বেঁচেই থাকতাম না। বিশেষ করে আপনার জন্যই বেঁচে আছি আমি। আর সে আপনার একটু যত্ন না করলে হয়? কি হলো, এইভাবে তাকিয়ে আছেন কেন? না, কিছু না। তোমাকে এমন দেখলে মনটা ভালো হয়ে যায়। কি বলছেন কি সব? কি রে সিধু, এভাবে আর কতদিন? এবার আলোকে ঘরের বউ বানিয়ে নে। হ্যাঁ রে বন্ধু, আলো বৌদি হলে খুব ভালো হবে রে। ঘরে তো আছেই, আরো ভালোভাবে রাখার ব্যবস্থা কর। আলো, তুমি এখনো কিছু মনে করতে পারো না? না, কিন্তু কিন্তু এখন আমি আর কিছুই মনে করতে চাই না। এই গ্রাম, এই মানুষ আর আপনি, এতেই আমার সব কিছু আছে। কিন্তু তুমি জানো না আলো, আমি তো শুধু এক গরিব কাঠুরিয়া। তোমাকে যে কিছুই দিতে পারবো না। যে মানুষ আমাকে জীবন দিয়েছে সেই আমার সবচেয়ে বড় সম্পদ। আমি আর কিছুই চাই না, শুধু ভালোবেসে আগলে রাখতে পারবেন তো নাকি? যদি তোমার জীবনে সত্যি আমার কোনো স্থান থাকে, আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে ভালো রাখার চেষ্টা করব। কখনো তোমায় কষ্ট পেতে দেব না। তাইলে আর দেরি কেন, সিধু আর আলোর শুভ কাজটা সাইরাই ফেলা যাক। হ্যাঁ, ঠিক বলেছ। আর দেরি করে কি লাভ? তোমার বিয়ের আয়োজন করো গো সিধুদা। হ্যাঁ রে, তো আর দেরি করছিস কিসের অপেক্ষায়? বিয়ের আনন্দ শুরু কর। আমার আশীর্বাদ রইল তোদের ওপর। তোরা দুজন সারা জীবন সুখে থাক। এখন তো বন্ধু আমার একা নয়, একলা ঘরের আলো খুঁজে পেয়েছে। আর দেখ দেখ, দুটো ফুল কেমন দোলনায় দুলছে। সিধুর ঘর যেন পরিপূর্ণ। এরাই জীবনের আসল রত্ন। আমার জীবন এখন সত্যি পূর্ণ। আমার আর কোনো চাওয়া নেই। তুমি এসে আমার পৃথিবী বদলে দিলে আলো। আমার শূন্য ঘর তুমি পূর্ণ করে দিয়েছ তোমার ভালোবাসায়। আমাকে দিয়েছ বাবা হওয়ার আনন্দ। আমি এখন ওই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তুই তো এখন পুরোপুরি সংসারী মানুষ হয়ে গেছিস রে বন্ধু। এই মেয়ে দুটো বড় হলে আমাদের গ্রামের গর্ব হবে দেখবে। এই জঙ্গল আমার। তোমরা যারা এখানে কাঠ কাটছো
সবাই অবৈধভাবে কাজ করছো। এখন তো বৈধ করতে কিছু কাগজ তোমাদের লিখে দিতে হবে। এটি সরকারি আদেশ। বাবু, আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জঙ্গলেই কাঠ কেটে খাই। আমরা তো কোনো অন্যায় করিনি। তুমি কে হে ছোকরা? আইন জানো? তোমাদের নামের কোনো কাগজ নেই, তাই বলছি টিপসই দাও। আমি প্রত্যেককে কিছু টাকা দেব, এতে তোমাদেরই লাভ হবে। কিন্তু আমরা তো লেখাপড়া জানি না বাবু, কাগজে কি লেখা আছে বুঝবো কিভাবে? এত কিসের ভাবনা তোমাদের? তোমাদের ভালোর জন্যই বলছি। আমি তো তোমাদের ক্ষতি করছি না। শুধু টিপসই দাও, বাকিটা আমি বুঝে নেব। কি হয়েছে? ওই লোকটা তোমাদের কি বলছিল? আজ হরিশ্চন্দ্র বাবু এসেছিলেন, সেই জঙ্গলের মালিক। আমাদের জমির কাগজ নিলেন, আমাদের সবার টিপসইও নিলেন। এই জঙ্গলে কাঠ কাটা নিয়ে সরকারি কি যেন ঝামেলা আছে, তাই বলল আর কি। তুমি কেন টিপসই দিলে? সবাই দিচ্ছিল, আমি না দিলে তো ঝামেলা হতো। কিন্তু মনটা কেমন যেন লাগছে, কিছুই ভালো লাগছে না। যদি একটু লেখাপড়া জানতাম তাহলে কাগজগুলো পড়তে পারতাম। তুমি কাগজটা কেন আমার কাছে আনলে না? কাগজ আনলে কি হতো? তুমি কি পড়তে জানো? হ্যাঁ, আমি বাংলা ইংরেজি সবই পড়তে জানি। বলো কি? দেখেছো, শুধু তোমাকে দু চোখ ভরে দেখেই গেছি, কিন্তু তোমার কি কি গুণ আছে আমি আজ পর্যন্ত তা জানি না। যাই বলো, কাগজটা না পড়ে তোমার টিপসই দেওয়া একদম ঠিক হয়নি। ওরে সিধু, শুনলাম হরিশ্চন্দ্র তোদের কাগজে টিপসই নিয়ে গেল। শহরের ওইসব বাবুদের বিশ্বাস করতে নেই রে। ওরা হাসি মুখে মিষ্টি কথা বলে জীবন কেড়ে নেয়। এই বাড়িগুলা না হন হরিশ্চন্দ্র বাবুর, সবাইরে খালি করতে হইব। কিন্তু বাবুরা, আমাদের ঘর আমরা তো নিজের হাতে বানিয়েছি। আমাদের ঘর বাড়ি হরিশ্চন্দ্র বাবুর হয় কি করে? তোমরা টিপসই দিছ, এখন এই জমি বাবুর নামে। এইখানে ফ্যাক্টরির কাজ শুরু হইব। কাগজে কি লেখা ছিল আমরা তো আর জানতাম না। আমাদের মিথ্যে বলে ঠকানো হয়েছে। আমরা নিজের বাড়ি কেন হরিশ্চন্দ্রের নামে দেব বলো? এটা অন্যায়। আমরা আমাদের ঘর ছাড়বো না, জীবন থাকতে না। আইনে কাগজে তোমাদের অস্তিত্বই নাই। শুধু শুধু মাথা গরম কইরো না। এইখানে গায়ের জোর দিয়ে কিন্তু লাভ হইব না। যা কিছু সব আইন কইব, যা কইতাছি তাই হইব। আমরা কোনো আইন মানি না। আমাদের সাথে বাবু প্রতারণা করেছে। আমাদের সরলতার সুযোগ নিয়ে সে আমাদের ঠকিয়েছে। এখন বললেই হলো আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে। গায়ের জোরের কথা বলছেন বাবু? তাহলে গায়ের জোরই দেখুন। আমরা আমাদের বাড়ি ছাড়বো না। তাতে আপনারা যা পারেন তাই করুন, যান। মরে গেলাম গো। ও আলো, এ কি হলো তোমার? তুমি কেন এখানে আসতে গেলে? এই রমেশ, তাড়াতাড়ি আয়, আলোকে ধর, হাসপাতালে নিতে হবে। হায় বিধাতা, আমাদের ওপরে কোন বিপদ ভর করলো। আমি আগেই বলেছিলাম, শহুরে বাবুদের বিশ্বাস করতে নেই। তারা মিষ্টি হাসি দিয়ে পিঠে ছুরি বসায়। এইটুকুনি মেয়ে দুটোরে রেখে আলো হাসপাতালে। হায় বিধাতা, তুমি সব ঠিক করে দাও।
আলোকে সুস্থ করে দাও। আলো, তুমি হাসপাতালে। কেন? আমি হাসপাতালে কেন? আমার কি হয়েছিল? হরিশ্চন্দ্রের লোকেরা তোমার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করেছিল। হরিশচন্দ্র? সে কে? আর আমার সাথে বান্ধবীরা? আমার বান্ধবীরা কোথায়? আপনি আপনি কে? তোমার বান্ধবী মানে? হ্যাঁ, আমরা 5 বান্ধবী একসঙ্গে জঙ্গলে পিকনিক করতে এসেছিলাম। এক বাঘের তাড়া খেয়ে আমি দৌড়তে দৌড়তে বনের ভেতর একটা গাছের সাথে বাড়ি খেয়ে পড়ে যাই। আর তারপর আমার আর কিছুই মনে নেই। সিধু, আলো বৌদির মনে হয় সব আগের স্মৃতি মনে পড়ছে রে। বৌদি, তোমার সব মনে পড়েছে? আপনি আপনি আমাকে বৌদি কেন বলছেন? আমার নাম মিথিলা, আর আমার তো এখনো বিয়েই হয়নি। আপনি আমাকে বৌদি কেন বলছেন? এই দেখো, এই মেয়ে দুটো তোমার আর সিধু তার। তোমার স্বামীকে তুমি ভুলে গেছো বৌদি? বৌদি মনে হয় আগের স্মৃতি মনে পড়ে বর্তমানের স্মৃতি সব ভুলে গেছে। আলো, তোমার বর্তমানের স্মৃতি মনে নেই? তুমি জঙ্গলে যখন পড়েছিলে আমি তোমাকে বাড়ি নিয়ে যাই। এরপর 3 বছর কেটে গেছে। 3 বছর? কি বলছেন কি আপনি? হ্যাঁ আলো, আমি তোমার স্বামী। একটু মনে করার চেষ্টা করো। আর এই যে তোমার 2টি মেয়ে, তুমি ওদের কথা অন্তত মনে করো। আপনারা একটু রোগীকে একা থাকতে দিন। আমি একটা ওষুধ দিচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে। উনি বর্তমানের স্মৃতিও মনে করতে পারবে। একটু সময় দিন, কেমন? আলো, তুমি কেমন আছো? তোমার শরীর ভালো এখন? তোমার এখন কেমন লাগছে? আমি সিধু, দেখো তোমার মেয়েরা সারা রাত তোমার জন্য কাঁদছে। হ্যাঁ, এখন আমার ভালোই লাগছে, আর আমি ঠিক আছি। আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন। কিছু ওষুধ দিচ্ছি, খেলে ঠিক হয়ে যাবে। বৌদি, তুমি কি আমাদের চিনতে পেরেছো বৌদি? আমি মালতী বৌদি। আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, চিনতে পেরেছি। তোমরা কি সারা রাত এখানেই ছিলে? হ্যাঁ গো বৌদি, তোমাকে একা রেখে এভাবে যাওয়া যায় বলো? চলো আলো, ডাক্তার বাড়ি যেতে বলেছে, চলো। ঠিক আছে, চলো। কই রে সিধু, আলোকে এনেছিস? হ্যাঁ গো পিসি, দেখো আলো ভালো হয়ে গেছে। আলোর আগের স্মৃতিও সব মনে পড়ে গেছে গো। কি বলছিস কি রে? আলো, তোমার আগের স্মৃতি মনে পড়েছে? হ্যাঁ গো পিসিমা, আমার আগের স্মৃতি আর বর্তমানের স্মৃতি সবই মনে পড়েছে। হে বিধাতা, তোমার অনেক কৃপা। তুমি আলোকে সুস্থ করে দিয়েছো। আমাদের এখন বাকি সব বিপদ থেকে রক্ষা করো। আমাদের আর কেউ কোনো বিপদে ফেলতে পারবে না পিসিমা। দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। সিধু শোনো, এখন আর এক মুহূর্তও বসে থাকলে চলবে না। তুমি মেয়ে দুটোকে দেখো, আমি শহরে যাচ্ছি। শহরে? শহরে গিয়ে তুমি কি করবে? কাজ আছে, এখন বলার মতো সময় নেই হাতে। কিন্তু তুমি একা যাবে কেন? আমিও যাই তোমার সাথে। তুমি গেলে মেয়ে দুটোকে দেখবে কে? তার চেয়ে তুমি ওদের দেখে রেখো, আমি একাই পারবো। কাল সকালের মধ্যেই ফিরে আসবো আমি। তুমি কোনো চিন্তা করো না সিধু। কিন্তু তুমি কোথায় যাবে এতটুকু তো বলো। আমার বাড়িতে যাব, ওখানে কিছু কাজ আছে। ঘুরে এসে সব তোমাকে বলবো। সাবধানে যেও আলো। হ্যাঁ ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। তুমি রেখার রানীকে দেখে রেখো।
এ কি আলো? হরিশচন্দ্র বাবু, আপনার প্রতারণার খেলা শেষ। এই নিন কোর্টের স্টে অর্ডার। এটা আপনার মতো বানোয়াট নয়। আপনি যেভাবে গ্রামবাসীকে বোকা বানিয়ে তাদের বাড়িঘর লিখে নিয়েছেন, এটি তা নয়। বাবু, এইটা কোর্টের অর্ডার। আমরা এখানে কিচ্ছু করতে পারবো না। আরো একটা কাগজ নিয়ে যান। বাবু, উনি আপনার নামে প্রতারণার মামলা করেছে। আপনি এসব ঠিক করলেন না, আমি দেখে নেব। আমি আগে নিজেরটা দেখুন, পরে অন্যেরটা দেখবেন, অন্যের কথা ভাববেন। আলো, তুমি কিভাবে করলে? এসব কি করলে তুমি? বৌদি, তুমি উকিলের পোশাক পরা? হ্যাঁ মালতী, আমি অ্যাডভোকেট মিথিলা। বলো কি বৌদি, তুমি অ্যাডভোকেট? তোমার জন্যে আজ আমরা সবাই বাড়ি ফিরে পেলাম। না হলে হরিশচন্দ্রের লোকেরা এতক্ষণে বাড়িঘর ভেঙে দিয়ে আমাদের উচ্ছেদ করে দিত। চিন্তা করো না মালতী, আমাদের বাড়ি কেউ কেড়ে নিতে পারবে না। আলো, তুমি সত্যি আমাদের সকলকে এক মস্ত বড় বিপদ থেকে উদ্ধার করলে। তোমার কাছে গ্রামের সবাই ঋণী হয়ে থাকলো গো, সবাই ঋণী হয়ে থাকলো। এই গ্রাম তো আমারও, সবার ভালো মন্দ দেখার দায়িত্ব আমারও আছে। আলো মা, তুমি এই গ্রামের মানুষের ভিটা বাঁচিয়েছ। তোমার এই ঋণ কেউ শোধ করতে পারবে না। একটা কথা জানেন তো পিসিমা, সত্যের জয় অবধারিত। অসহায়দের পাশে স্বয়ং বিধাতা থাকে এবং শেষ পর্যন্ত সততাই জিতবে। আর আমি তো কেবল চেষ্টা করেছি। সবাই একসঙ্গে হাসি খুশিতে জীবন কাটাতে লাগলো।